সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বাঁচানো গেল না শিশু আসিয়াকে, তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন শোক বই। শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সেনাবাহিনী শোক প্রকাশ করেছে। 7 দিনের মধ্যে বিচার শুরুর প্রত্যাশার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা। কৃত্রিম সংকট তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। নির্বাচন নিয়ে নানা সন্দেহ ও শঙ্কার কথাও বলছেন রাজনীতিকরা। সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আসিয়ার মৃত্যু ও রাষ্ট্রের দায়। আর এ নিয়ে আজকের সম্পাদকীয়তে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, এবং ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। চোখের জলে শিশু আসিয়াকে শেষ বিদায়। নোমানী ময়দানে জানা যায় মানুষের ঢল। বুকের ধনকে হারিয়ে বাকরুদ্ধ মা। জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি। অভিযুক্তের বাড়িতে আগুন। আসিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। মশাল মিছিল, বিক্ষোভ, মানববন্ধন। বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণ বাড়ার অভিযোগ। 7 দিনের বিচার শুরুর আশ্বাস। 4 দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব স্বাগত জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কাল রোহিঙ্গা ক্যাম্পে যাবেন গুতেরেস। চলমান সংকট থেকে উত্তরণের আশা। সংস্কার কমিশনের প্রস্তাবের কপি পেয়েছে বিএনপি। পর্যালোচনা শেষেই দেয়া হবে মতামত, জানালেন নেতারা। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অযাচিত মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল, বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে দিল্লিকে কড়া বার্তা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি আসিয়ার মৃত্যু ও রাষ্ট্রের দায়। সায়ন্ত ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। বাঁচানো গেল না শিশু আসিয়াকে, এবং সারা বাংলাদেশের মানুষই আসলে আজকে শোকে ভাসছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। এই যে বিচারহীনতার সংস্কৃতির কথা বলা হচ্ছে, বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণ বাড়ছে, নারীর প্রতি সহিংসতা বাড়ছে। তো আজকে আসিয়া মারা গেছেন, দাফনও সম্পন্ন হয়েছে। তো মাগুরার সেই মেয়েটি আসিয়া 8 বছরের, সে আসলে কি বলে গেল, কি বার্তাটাই দিয়ে গেল রাষ্ট্রে? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা রইল। আসলে আসিয়ার মৃত্যু এটা একটা বাংলাদেশের সাম্প্রতিক কালের এত ব্যাপক সংখ্যক মানুষ কমন একটা ইভেন্টে, একটা ঘটনায় এতটা দুঃখ ভারাক্রান্ত হওয়া, সেটা হয়নি যেটা আসিয়ার বেলায় হয়েছে। কারণ একটি শিশু যার জীবন শুরুই হতে পারল না, সে একটি পাশবিক নির্যাতনের মাধ্যমে এভাবে পৃথিবী থেকে বিদায় নিল। এটা আসলে কোনো মানুষ, তার মধ্যে ন্যূনতম মানুষত্ব থাকলে মেনে নেওয়া সম্ভব নয়। এখন আপনি যে কথা বলছেন যে এতে রাষ্ট্রের দায় কতখানি আছে, এই জায়গাটায় একটু বিশদ আলোচনা করবার সুযোগ আছে। ডেফিনেটলি রাষ্ট্রের দায় আছে, কিন্তু আমাদের এখানে যেটা হয়, রাষ্ট্রের দায় বলতে আমরা তাৎক্ষণিক দায়কে বুঝিয়ে থাকি। বেশিরভাগ মানুষ তাই করি যে হ্যাঁ, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বা ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, সুতরাং এই সরকার দায়ী। বাংলাদেশ রাষ্ট্রটি স্বাধীনতার পর থেকে ধাপে ধাপে খারাপের দিকে গেছে। কখনো একটু বেশি খারাপ হয়েছে, কখনো সেটাকে একটু টেনে তুলবার চেষ্টা হয়েছে, আবার কারো হাতে পড়ে খারাপ হয়েছে। সেই ক্ষেত্রে গত 16 বছর একটি দানবের হাতে পড়ে এই দেশের সমস্ত কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। আপনার মনে আছে কিনা, গার্ডিয়ানের সঙ্গে একটি ইন্টারভিউতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছিলেন যে গাজায় যেমন বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে, ঠিক সেই রকমভাবে বাংলাদেশেও গত 16 বছর ধরে শেখ হাসিনা এক ধরনের বোমা মেরে গোটা বাংলাদেশকে ধ্বংস করেছে। সেই বোমার আঘাতে কি কি ধ্বংস হয়েছে? আমাদের নৈতিকতা, মোরাল স্ট্রেংথ ধ্বংস হয়ে গেছে, আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, আমাদের মানুষের অধিকারকে ধ্বংস করে ফেলেছে, ভোটের অধিকার, মানবাধিকার। এই দেশে নৈতিক অবক্ষয় এত বাজে পর্যায়ে গেছে। আপনি যেটা চিহ্নিত করেছিলেন, যেটা বিচারহীনতার সংস্কৃতি,
এস্টাবলিশড হওয়ার ফল কিনা সেটা একটা উপাদান। আচ্ছা, আরও অনেক উপাদান আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের সাংস্কৃতিক শিক্ষা, আমাদের আকাশ সংস্কৃতি এবং ভার্চুয়াল মিডিয়ার প্রভাব, এবং সেই সঙ্গে এটাকে কন্ট্রোল করতে প্রশাসন এবং সরকার বা বিভিন্ন সংস্থার ব্যর্থতা, এবং সর্বোপরি দোষীকে বিচারের আওতায় না আনা, সেখানে রাজনৈতিক প্রভাব, টাকার প্রভাব, নানান রকমের প্রভাবে প্রভাবিত হয়ে বিচারটা সঠিকভাবে না, এরকম এটা মাল্টিফ্যাক্টোরিয়াল। এই যে মাল্টিফ্যাক্টোরিয়াল কারণে একটা রাষ্ট্রের গোটা রাষ্ট্র ব্যবস্থার অধপতন হলো, তার ফলে রাষ্ট্রের মানুষের নৈতিক অবক্ষয় থেকে সমস্ত প্রতিষ্ঠানগুলো মরালিটি ধ্বংস হয়ে গেল। এর দায় তো হঠাৎ করে একটা সরকারের উপরে, এই 3 মাস 6 মাসের সরকারের উপরে দেয়া যায় না। হ্যাঁ, তাদেরও দায় আছে। দায়টা কি আছে? ফ্যাসিবাদ আমলে বা তারও আগে একটা ঘটনা ঘটলে আমাদের মানে জনমনে এরকম একটা বিষয় তৈরি হয়ে গেছে যে দাবি না করলে, চাপ প্রয়োগ না করলে বিচারটা পাওয়া যায় না। যে কারণে মানুষকে বিচার চাইতে রাস্তায় নামতে হবে। রাষ্ট্রে যদি আইন থাকে, যদি আইনের শাসন থাকে, তাহলে তো বিচার আমাকে চাইতে হবে কেন? রাষ্ট্রীয় আইনে অটোমেটিক্যালি সরকার এবং বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠান, তার থেকে তো আমি আমার বিচারটা পাবো, সেটা আমার চাইতে হবে কেন? সেখানে টাকার খেলা কেন হবে? সেখানে বড় একটা গোষ্ঠীর হাতে কেউ ধর্ষণ হয়ে একটা মেয়ের মৃত্যু হলে, যেটা বসুন্ধরা গ্রুপের ছেলের বেলায়, যেটা আনবীরের বেলায় ঘটেছিল, সেটা নিয়ে লুকোচুরি, সেটা নিয়ে বিচারহীনতা কেন হবে? তনু হত্যার বিচার এত বছরে কেন আমরা পাবো না? মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার বিচারটা কোথায়? সুবর্ণচরে ধানের শেষে ভোট দেবার জন্য 2018 সালে যে একটা নারীকে যে গণধর্ষণ করেছিল, সেটা এই দেশে দৃষ্টান্তমূলক শাস্তি এমন হওয়া উচিত ছিল যে এরপরে ইভেন পূর্ণিমার উপর যে নির্যাতনটা করা হয়েছিল 2001 সালের নির্বাচনের পরে, এরকম প্রত্যেকটি ইভেন্ট যে সময়ই হোক, যে দলই ইনভলভ থাকুক, তার তো বিচার হওয়া দরকার ছিল। যখন কোনো একটা ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে, যখন টাকাওয়ালাদের সংশ্লিষ্টতা থাকে, ক্ষমতাবানদের সংশ্লিষ্টতা থাকে, তখন আমাদের সংশয় বেশি প্রগাঢ় হয় যে এটার বিচার আমরা পাবো না। সেই বিবেচনায় এই সরকার যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের নতুন বাংলাদেশের প্রত্যাশার জায়গার সরকার, তাদের কাছে এই প্রত্যাশাটা ছিল ঘটনা ঘটবার আগে গোয়েন্দা রিপোর্ট থাকবে অনেক কিছুতে। যদি এইরকম একটা পারিবারিক বিষয়ে গোয়েন্দা রিপোর্ট সম্ভব না, এটাও আমরা বুঝি, এটা পারিবারিক বিকৃতি। সেইখানে ঘটনা ঘটবার পর দাবি জানানোর আগে প্রশাসন প্রোঅ্যাক্টিভ হবে যে তাদেরকে গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে যাতে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করা যায়, সেই রকম অঙ্গীকার ব্যক্ত করা, এবং তদন্ত এবং সরকারের কাজে সেই আস্থাটা আমাদের মধ্যে আসা, যে আগের সরকারগুলোর সময় যেরকম আমাদের মাঠে নেমে দাবি আদায় করতে হতো, এই সরকারের বেলায় সেরকমটির দরকার হবে না। তাহলে তো কেউ মাঠে নামার দরকার হতো না। আজকে শাহবাগে নতুন করে এই যে প্রক্রিয়া, এটা আমাদের দেখতে হতো না। আজকে এই যে সারা দেশে যে এটা নিয়ে প্রতিবাদী উত্তাল হলো এবং মেয়েটি মারা গেল, শুধু এই মেয়েটা না, এই একই সময়ে খুবই লোমহর্ষক আরও কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে। সেটা ইন্ডিকেট করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ঠিকভাবে দায়িত্ব পালন করছে না, অবনতি ঘটেছে, অথবা সন্ত্রাসীদেরকে এই সরকার যথাযথভাবে চ্যালেঞ্জ করতে পারছে না। তাদের সামনে যদি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারত যে কোনো সন্ত্রাসী যা কিছুই করুক বিন্দুমাত্র ছাড় পাবে না এবং দেন অ্যান্ড দেন অ্যাকশন হবে, তাহলে এত সাহস পেত না। বরং কিছু রং মেসেজ পেয়েছে, সময় দিলে সামনে হয়তো বলবো। ফারুক ভাই, আমরা একটি কালের কণ্ঠের রিপোর্ট পড়ছিলাম যে 5 বছরে 2020 থেকে 2024 পর্যন্ত গত 5 বছরে দেশে অন্তত 6,305 জন নারী শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 3,471 জন 18 বছরের কম বয়সী শিশু রয়েছেন। এটি কালের কণ্ঠের একটি রিপোর্ট। আর সরকার এই আসিয়ার ঘটনার পরে আইন সংশোধনের উদ্যোগও নিয়েছে এবং আইন উপদেষ্টা যেটি বলেছেন যে 7 দিনের মধ্যে বিচার শুরু তারা প্রত্যাশা করছেন এবং 90 দিনের মধ্যে বিচার শেষ করার বা বিচার নিশ্চিত করার কথা বলছেন। আসলে সরকার কি 90 দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে পারবে কিনা? কারণ অতীতের যে আমরা নজিরগুলো দেখছি যে কোনো মামলাই 5 বছরের কমে আসলে নিষ্পত্তি হয়নি, যদিও আইনে বলা আছে যে 180 দিনের মধ্যে বিচার শেষ করার কথা। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই শিশু আসিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আসলে দেখুন, সায়ন্ত ভাইয়ের সাথে আমি অনেকাংশেই একমত তার বক্তব্যের। তবে যে বিষয়টি আসলে আমাদের আসলে আজকে সামনে নিয়ে আসা দরকার, যেমন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার 5ই আগস্ট একটি রক্তক্ষয়ী লড়াই সংগ্রাম কিংবা বিপ্লবের মাধ্যমে আমরা তাদেরকে চেয়ারে বসিয়েছি এবং তাদের উপরে একটা গুরু দায়িত্ব এদেশের জনগণ কিন্তু অর্পণ করেছে। এখন আপনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে প্রিভিয়াস যে সরকার ছিল বা আগে যে রাজনৈতিক সরকারগুলো দায়িত্ব পালন করেছে বা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের সেই রেজিমকে এদের সাথে তুলনা করলে এটা আসলে উচিত হবে না। কারণ এই লড়াইয়ের মাধ্যমে বর্তমান যে সরকার আসছে, এটা একটা টোটালি ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ফেনোমেনা, ভিন্ন একটা ঘটনার মাধ্যমে তাদেরকে চেয়ারে বসিয়েছে। তারা অলরেডি 7 মাস কিন্তু পার করেছে। এই 7 মাসে জনগণের যে এক্সপেকটেশন, যে প্রত্যাশা তাদের কাছে ছিল, তার কতটুকু তারা বাস্তবায়ন করতে পেরেছে সেটা কিন্তু আজকে জনমনে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আজকে দেখেন আসিয়ার মৃত্যু, অনেকে এটাকে একটা মানে সাধারণ ঘটনা কিংবা একটা ছোট্ট শিশু মারা গেছে ধর্ষণের শিকার হয়ে, এভাবে দেখলে হবে না। আমি মনে করি এটা একটা সিম্বলিক ইভেন্ট এবং এই ঘটনার পিছনে এরকম হাজারো ঘটনাকে চোখে আঙ্গুল দিয়ে আসিয়ার মৃত্যুর মাধ্যমে তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আজকে এই সরকারের যে আইন শৃঙ্খলার অবনতি, এটা আমরা বিগত 5 মাস ধরে বলে আসছি। আজকে দেখেন এই সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ারে বসার পর থেকে পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন, পদে পদে। এবং তার সেই ব্যর্থতার যে দায়, এই দায় আমি মনে করি 7 মাস পেরিয়ে আজকে পাহাড় সম। এবং আজকে বাংলাদেশের রাজনৈতিক দল, সাধারণ মানুষ, আমি মনে করি অধিকাংশ জনগণ তার এই ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। তিনি কিন্তু সেদিকে কর্ণপাত করছেন না, বরং তার এই দায়িত্বকেই জাস্টিফাই করার জন্য তিনি বারবার মিডিয়ার সামনে আসছেন, নানাভাবে এটাকে জাস্টিফিকেশন করার জন্য চেষ্টা করছেন। তার মানে তিনি চেয়ারে বসছেন যে প্রেক্ষাপটে, যে কারণে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে তার চেয়ার, যে উপদেষ্টা পরিষদ, সেটা বেমালুম ভুলে গেছেন তারা। আজকে প্রত্যেকটা জায়গায় পদে পদে যে ঘটনাগুলো ঘটছে, এই একটা ঘটনার সুষ্ঠু সুরাহা এই সরকার করতে পেরেছে? শুধু কি এই আসিয়া ধর্ষণের শিকার হয়েছেন? এই 7 মাসে কত ধর্ষণের ঘটনা! আমি তো মনে করি একটা ঘটনারও পুঙ্খানুপুঙ্খ যে কারণ, যে রহস্য এবং তার যে দ্রুত বিচার, কোনোটাই এই সরকার করতে পারে নাই। এবং তারা আজকে মিডিয়ার সামনে এসে বলছেন, বিশেষ করে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা জয়েন্ট প্রেস কনফারেন্স করে বলছেন 180 দিনের মধ্যে বিচার তারা সম্পূর্ণ করবেন। 90 দিনের মধ্যে। আমার আসলে মনে হয় না যে আদৌ তারা এই সময়ের মধ্যে এই ঘটনার বিচার পুঙ্খানুপুঙ্খভাবে তারা আসলে সমাধান করতে পারবেন বা একটা মানে রাইট দিকে যেতে পারবেন। কারণ প্রিভিয়াস যে রেকর্ড তাদের 7 মাসের, এটা আসলে তাদের সেই আশাব্যঞ্জক হওয়ার মতো কোনো কিছু আমরা মনে করছি না। তবে যেহেতু এই ঘটনাটি অত্যন্ত আলোচিত, এখানে আফজল ভাই ধরেন একটা ঘটনা আজকে ব্যাপকভাবে আলোচিত, সমালোচিত, মিডিয়া আসছে, এটাকে আপনি তড়িঘড়ি করে সমাধান করার জন্য মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছেন, এটাকে আপনি নানাভাবে সমাধান করার চেষ্টা করছেন। কিন্তু এর পিছনে এই যে হাজারো ঘটনা, হাজারো সমস্যা, হাজারো যে ফেনোমেনা তৈরি হচ্ছে ডেইলি, এগুলোর বিষয়ে তো আপনার উদ্যোগ বা এগুলোর বিষয়ে সমাধানের কার্যকর যে পদক্ষেপ, সেগুলো তো এই সরকারের পক্ষ থেকে আমরা আসলে দেখতে পাচ্ছি না। আজকে এই সরকারকে কেন জনগণ সমর্থন দিয়ে চেয়ারে বসিয়েছেন? বিকজ বিগত 54 বছরের যে বিচারহীনতার সংস্কৃতি, যে ভঙ্গুর বাংলাদেশকে তারা আরো ভঙ্গুরতার দিকে নিয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে একটি জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্যই কিন্তু এই সরকারকে আমরা নিয়ে আসছি। আজকে দেখেন 1971 সালে 30 লক্ষ মানুষ শহীদ হয়ে বা জীবন উৎসর্গ করে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। জনগণের আকাঙ্ক্ষা কি ছিল? যে 71 পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাবো কাদের মাধ্যমে? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন বা বসেছেন। কিন্তু বাস্তবিক অর্থে 71 পরবর্তী সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন, তারা জনগণের কথা বেমালুম ভুলে গিয়ে এক প্রকারের জনগণের সাথে প্রতারণা করলেন, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে পারে নাই। এরপরে 90 সালে এসে আরেকটা লড়াই করতে হলো, ফ্যাসিবাদ বিরোধী লড়াই। সেই লড়াইয়ে অসংখ্য মানুষ জীবন দিলেন। ওই সময় জনগণের মধ্যে একটা প্রচন্ড রকম প্রত্যাশা ছিল যে আমরা জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ এবার পাবো। বাট ওই 3 দলীয় বা 3টা জোটের একটা কমন রূপরেখা ছিল। 90 পরবর্তী যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন, সেই কমন রূপরেখা তারা বাস্তবায়ন করলেন না, বেমালুম ভুলে গেলেন, জনগণের সাথে আবারও প্রতারণা করলেন। তারই ফলশ্রুতিতে 2024 সালে এসে আরেকটা লড়াই করতে হলো আমাদের, রক্তক্ষয়ী লড়াই। যে লড়াইয়ে আমার 2000 ভাই বোনকে জীবন দিতে হলেন, আমরা রিমান্ডে গেলাম, জেলে গেলাম, অসংখ্য হামলা মামলার শিকার হলাম। আফটার দ্যাট এখন যদি আমি প্রশ্ন করি, বাংলাদেশের জনগণকে এইভাবে জীবন দিতেই থাকবে?
যাতে বাংলাদেশের জনগণ, ছাত্র, তরুণ, এদেশের যুবকদের আর রক্ত ঝরাতে না হয়, জীবন দিতে না হয়, তার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা ক্ষমতা নিয়ে আসছি, চেয়ারে বসিয়েছি। এই সরকার কিন্তু ইনক্লুসিভ সরকার না। যদি এই সরকারের স্টেক যারা, তারা বলছে এই সরকার একটা ইনক্লুসিভ সরকার, সকল পক্ষের প্রতিনিধিত্ব নিয়ে এই সরকার গঠন করা হয়েছে, এটা কিন্তু আসলে সত্য না। এই সরকার একটা মাত্র লেয়ার থেকে প্রতিনিধিত্ব নিয়ে তারা সরকার গঠন করেছে। কিন্তু যেহেতু একটা অন্যরকম পরিস্থিতির মাধ্যমে বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য, নতুন করে পুনর্গঠনের জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। অর্থাৎ রাজনৈতিক দল, ছাত্র, জনতা, এই দেশের আপামর জনগণ এই সরকারকে সমর্থন দিয়েছে। মোটা দাগে আমরা বলতে গেলে এই সরকার হচ্ছে জনসমর্থিত সরকার, নট ইনক্লুসিভ সরকার। এখন এই সরকার ক্ষমতায় এসে আপনারা যদি বলেন যে সরকার মাত্র চেয়ারে বসছে, কয়েক মাস হলো, হঠাৎ করে তারা কি করতে, নো, এসব এক্সকিউজ দেওয়ার মতো সময় সুযোগ এই সরকারের নেই। এই সরকারকে কথা বলতে হবে স্ট্রেট ফরওয়ার্ড। জনগণ কি চাই, ইয়েস নো। আমি আসলে পারবো কি পারবো না, আমি যদি পারি ইয়েস, আর যদি না পারি আই এম সরি। আসলে আপনারা যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছিলেন, আমরা আসলে সেটি বাস্তবায়ন করতে পারছি না, আমরা বিদায় নিচ্ছি। এখানে বিকল্পকে বসুক। বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ফিট, ক্যাপাবল, সক্ষম, বাট তারা আজকে সুযোগ পাচ্ছে না। আজকে যারা এই সরকারের দায়িত্বে রয়েছেন, আমি মনে করি অধিকাংশ সেই দায়িত্বশীল ব্যক্তিদের প্রিভিয়াস এই দেশ, জাতি তথা সামগ্রিক বাংলাদেশ বিনির্মাণে তাদের অবদান, তাদের আসলে মানে যে ত্যাগ, সেটা কতটুকু তা কিন্তু জনমনে ইতিমধ্যে আমি শেষ করবো 1 মিনিট 1 লাইনে। আসিয়ার মৃত্যুকে শুধুমাত্র আসিয়াকে দিয়ে বিবেচনা করলে হবে না। এটা একটা সিম্বলিক ইভেন্ট। তার মাধ্যমে বাংলাদেশের এই 7 মাসের এই সরকারের যে নানান ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো আঙ্গুল দিয়ে আমি মনে করি তার মৃত্যুর মাধ্যমে আজকে জনগণের সামনে দেখিয়ে দিচ্ছে। জি, শান্ত ভাই, যেটি ফারুক অনেক কথাই বলেছেন, ফারুক ভাই, এবং সবগুলো অন্তর্বর্তীকালীন সরকারের নানান ব্যর্থতার কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে 7 মাসে এই সরকার জন আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে তা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ, সংশয় রয়েছে। এবং এই সরকারকে তো রাজনৈতিক সকল দলই, আওয়ামী লীগ বাদে, সবাই সমর্থন দিয়ে আসছে এবং সমর্থন এখনও দিয়ে আসছে। কিন্তু সরকারের যে কর্মকাণ্ড, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্রিক, তারা এখনো আশ্বস্ত হতে পারছেন না, এখনো রোডম্যাপ পান নেই, নানা রকম সন্দেহ সংশয়ের কথা বলছে। বিএনপিও সন্দেহ সংশয় দেখছে। আপনার কাছে কি মনে হয় যে 7 মাসে এই সরকার জন আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে? বা বাংলাদেশের মতো এরকম সমস্যা সংকুল দেশে কোনো সরকারের পক্ষেই দ্রুততম সময়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন এটা সম্ভব না, অ্যাবসলিউটলি অসম্ভব, অন্তত এই বাস্তবতায়। অতীতেও যারা ক্ষমতায় ছিল এরকম নানান প্রতিশ্রুতি দিয়ে আসে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের আমরা অনেক সমালোচনাই করছি, আরও কঠোরভাবে সমালোচনা করা যাবে, সমালোচনার উপাদানও আছে তাদের বিরুদ্ধে। কিন্তু ঠিক কালকে ওই চ্যাটটাই আমরা যারা সমালোচনা করছি, আমাদেরকে ওকে বসিয়ে দিলেও আমরা রাতারাতি এটা আলাদিনের চেরাগ হাতে পাবো না যে বদলে ফেলবো। তবে কিছু সিমটম যদি পজিটিভ দেখা যেত, তাহলে জন আকাঙ্ক্ষা হোঁচট খেলেও আমাদের বলার সুযোগটা বাড়তো যে না, তারা তো চেষ্টা করছে এইভাবে। সেটা কি? যেমন ধরেন, সবচেয়ে বড় সংকটটা তৈরি করেছে তারা রাজনীতি নিয়ে, এবং রাজনীতি নিয়ে সংকটটা তৈরি করতে গিয়ে আইন শৃঙ্খলা সহ অন্যান্য যে বেসিক জিনিস, দ্রব্যমূল্য, নানান দিকে যে মনোযোগটা দেওয়ার দরকার ছিল, সেই দিকে মনোযোগটা ওইভাবে আমরা লক্ষ্য করি নাই। রাজনীতি নিয়ে কি সংস্কার, সংস্কারটাকে এত বহুল ব্যবহার করতে করতে এটা একটা অ্যালার্জিতে পরিণত করে ফেলেছে আমার ক্ষেত্র বিশেষে। আপনার মনে আছে 1/11-এর সময় সংস্কারপন্থী নামে বড় 2টা দলে একটা পন্থী তৈরি হয়েছিল, এটা গালিতে পরিণত হয়েছিল যে ও সংস্কারপন্থী। এখন এরা সংস্কারের বিষয়গুলো অতি ব্যবহার করে, বেশি জটিল করে, বড় বড় ইভেন্ট সামনে এনে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের ক্ষেত্রে এইরকম একটা ধারণা তৈরি হয়েছে যে এরা সংস্কারের নামে নির্বাচনকে পিছাতে চায় বা বিলম্বিত করতে চায়। এবং সরকারের সেই সুরের সঙ্গে যখন এক সুর করে অন্য কোনো নতুন ছাত্রদের যে সংগঠন, তারা
কিংবা কখনো কখনো অন্য কোনো সংগঠনের কোনো নেতা বক্তব্য তোলেন যে আগে সংস্কার পরে নির্বাচন, বা সংস্কার ছাড়া নির্বাচনের নামও মুখে আনবেন না, আগে সংস্কার পরে নির্বাচন, আগে বিচার পরে নির্বাচন, তখন এই সব সন্দেহকে আরো ঘনীভূত করে। বরং এই সরকার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিরভাগ সংখ্যক মানুষের সমর্থনপুষ্ট সরকার, এবং তারা এইখানে সংস্কারের নামে বড় বড় প্রজেক্ট হাতে নিলে না পারবে সেটা শেষ করতে, বা না পারবে ঠিকমতো সেটাকে প্রসিড করতে, না পারবে সঠিক সময়ে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে। নির্বাচন যত দেরি হবে, সন্দেহের ডালপালা যত বেশি বিস্তৃত হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের দূরত্ব তত বেশি বাড়বে, এবং রাজনৈতিক দলগুলোরও একে অপরের প্রতি দূরত্ব বাড়বে। এতে করে ফ্যাসিবাদ ফাঁক ফোকর পাবে আবার তাদের জায়গা করে নেবার। সেই সুযোগটা এই সরকারের ভ্রান্ত নীতির কারণ হচ্ছে কিনা এটা তাদের ভেবে দেখতে হবে। সেই ক্ষেত্রে তারা বেসিক যে সংস্কারগুলো, যেগুলো সব দলই চায়, যেটা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য প্রয়োজন, সেটুকু সংস্কার করে বাকিগুলো নীতিমালা প্রণয়ন করে তারা শুরু করতে পারে। কিছুটা তারা এই সংস্কারের প্রস্তাবনাগুলি মানুষের উদ্দেশ্যে, বড় ভবিষ্যৎ সরকার গঠন যারা করবে তাদের উদ্দেশ্যে রেখে যেতে পারে, যাতে এদেশের মানুষ তাদেরকে চাপে রাখতে পারে যে এই সংস্কারগুলো গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের চাওয়া ছিল, তোমরা কেন করবা না। সেই ক্ষেত্রে ওইভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে অভিভাবকত্ব সুলভ আচরণ যেটা দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, যেহেতু সবাই তাকে মানেন, অন্য অনেককে নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকের প্রতি অনেক রকম অনাস্থা, বিভিন্ন কর্নারের থেকে বিভিন্ন জনের প্রতি অনাস্থা, এটাও আমরা লক্ষ্য করেছি বক্তৃতা বিবৃতিতে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি, তার প্রতি কিন্তু কোনো কর্নারের কোনো অনাস্থা আমরা এখনো লক্ষ্য করি নাই। ফলে তিনি যদি ডাকেন সব দলকে, মন খুলে কথা বলেন যে আপনারা সংস্কার কোনটুকু হলে নির্বাচন পর্যন্ত আপনারা মানেন, আপনারা বলেন এটুকু আমাদের সহযোগিতা করেন, আমরা এই সংস্কারটুকু করি। এবং যে সংস্কারটাগুলো রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু রাজনৈতিক দলের সরকার গঠিত হলে তাদের কারো কারো ইচ্ছা থাকলেও দলকে পুষতে গিয়ে, তাদের স্টেক হোল্ডারদের তুষ্ট রাখতে গিয়ে করা সম্ভব হয় না, সেই সংস্কারগুলো আমরা করে ফেলি, এটা প্রকারান্তরে আপনাদেরকেই লাভবান করবে, আমরা সেটা করি। সেদিকেও তাদের নজর দেখছি না। কিন্তু আমি দু একটা প্রোগ্রামে খুব স্পষ্ট করে বলেছি, আমি একজন পেশাজীবী, আমি একজন চিকিৎসক এবং একটি বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আমি বলছি, বাংলাদেশে পেশাজীবী রাজনীতির নামে যেই ধরনের কর্মকাণ্ড বহু বছর ধরে চলে আসছে, এটা পেশাজীবীদের মধ্যেই অনেকে পছন্দ করেন না। বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে যে ধরনের রাজনীতি চলছে, যে ধরনের লেজুর বৃত্তি, যে ধরনের, আমার সমর্থনপুষ্ট সরকার অন্যায় করলেও অন্যায়কে অন্যায় বলবো না, আর সব কিছুতেই তাদের পক্ষে তাদের বক্তব্য দেখে স্লোগান তুলতে হবে, যেই দলীয় রাজনীতি, দলীয় নেতাকর্মীদের থেকে আরও বেশি কঠোর দলীয় মনোভাব নিয়ে যে ছাত্র রাজনীতি চলছে, এটা এদেশের মানুষ তো পছন্দ করছে না। ফলে ছাত্র রাজনীতি নিয়ে, পেশাজীবীদের রাজনীতি নিয়ে যে সংস্কারগুলির দরকার ছিল, সেইখানে কিন্তু এরা মনোযোগ দিচ্ছে না, কথা বলছে না, এটা করছে না। তারা বড় বড় কিতাবি সংস্কার চাচ্ছে, তারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, সংবিধান সংস্কার করতে চায়, তারা বড় বড় বিষয় করতে চায়। আমার এখানে যদি সুষ্ঠুভাবে মানুষের ভোটের অধিকারটা তার হাতে শুধু ফিরিয়ে দেওয়া যায়, তাহলে 50% প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ হচ্ছে, যে বা যারা ক্ষমতায় আসবে, তারা যখন দেখবে যে আমাকে শেষ বিচারে গিয়ে মানুষের দ্বারে যেতে হবে তার সমর্থনের জন্য, সুতরাং যা খুশি তাই করে পার পাওয়ার ওই ফ্যাসিবাদী কায়দা এদেশে আর মানুষ বাস্তবায়ন হতে দেবে না। সুতরাং সেটা দরকার, সেটা করেন। মানুষের অধিকারের প্রশ্নে কিছু করেন, বেসিক জায়গাগুলিতে করেন। সেখানে দেখছি না, ঢাউস সব বই বানাচ্ছে, ওই বই পড়ার সময় কার আছে? এমসিকিউ ছেড়ে দিয়েছে বাজারে। এই এমসিকিউ দিয়ে কি বুঝবেন আপনি? এমসিকিউ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। আপনি ওই এমসিকিউ দিয়ে আবার রাজনীতি ধ্বংস করার পথে আগুচ্ছেন কেন? আপনি গঠনমূলকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ছোট আকারে প্রবলেমগুলো ধরেন এবং সেটা সলভ করেন। বিশাল ক্যানভাসে গেলে আপনি এই ক্যানভাস আঁকতেও পারবেন না, পড়তেও পারবেন। জি, ফারুক হাসান, আজকে আপনাদের গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল ছিল, কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও গিয়েছিলেন, বক্তব্য দিয়েছেন। আপনাদের দলের সভাপতি একটি বক্তব্য দিয়েছেন যে রাজনীতিতে এখন ক্রান্তিকাল চলছে বা একটি সংকট, সন্দেহ, সংশয় রয়েছে। আপনারা কি সংকট দেখছেন এখন রাজনীতিতে?
ধন্যবাদ আপনাকে। আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ইফতারে আসলে কয়েকটি দল না, বাংলাদেশের সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাই উপস্থিত ছিলেন। অনেকেই বক্তব্য রেখেছেন, সময় স্বল্পতার কারণে হয়তো বা অনেকেই রাখতে পারেন নাই। তো যাই হোক, আজকে আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর যে আশঙ্কা বা যে আপনার সংশয়ের কথা বলছেন, এটা তো আসলে শুধু আমাদেরই কথা তা কিন্তু নয়। ইতিমধ্যেই সরকারের দায়িত্বশীল একজন উপদেষ্টা সে কিন্তু নিজেই বলেছেন যে বাংলাদেশে এখন একটা যুদ্ধাবস্থা চলছে। ভেরি মাচ ডেঞ্জারাস স্টেটমেন্ট আমি মনে করি। সরকারের একজন দায়িত্বশীল উপদেষ্টা যখন বলে যে বাংলাদেশে এখন একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে, হোয়াট ইজ দিস? মানে এটার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন? তাহলে একজন দায়িত্বশীল অ্যাডভাইজার যখন এ ধরনের মন্তব্য করে, তাহলে আর বুঝতে বাকি থাকে না যে আসলেই বাংলাদেশ একটা প্রচণ্ড রকম ক্রান্তিকাল অতিক্রম করছেন। এখন আসেন, আমাদের সায়ন্ত ভাই খুব চমৎকারভাবেই বলেছেন, তার কথার সাথে আসলে পুরোপুরি আমি একমত। তারপরেও কিছু কথা বলতে হয়। যেমন সংস্কারের যে বিষয়টি, সংস্কার আসলে একটা চলমান প্রক্রিয়া। আমি চাইলাম 1-2 মাস কিংবা 1 বছর 5 বছর হোয়াট এভার চলতে থাকবে এটা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন জায়গায় আপনার এই চলমান সংস্কার প্রক্রিয়া আপনি চলমান রাখবেন, আর কোন কোন জায়গায় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আপনি দ্রুত পদক্ষেপ নেবেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কার প্রতি? এই সরকারের প্রতি। এই সরকারের ক্যাপাসিটি, সক্ষমতা তখনই প্রমাণ হবে যখন আমি যে প্রশ্নটি করলাম এই প্রশ্নের মাধ্যমে যথাযথ উদ্যোগ এই সরকার নিতে পারবেন। যেমন ধরেন, এই সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় 7 মাস, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো চরমভাবে অবনতি। এবং আজকে যদি প্রশ্ন করি যে যারা বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলেন, গুম খুন গণহত্যার সাথে জড়িত, টাকা পাচারকারী, ভোটাধিকার জনগণের হরণ করেছেন, এদের কত পার্সেন্টকে আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন? মোটা দাগে উত্তর আসবে 1 অথবা 2 ভাগ, 2% খুব বেশি হলে। তাহলে 98% সবাই তো আর পলাতক না, সবাই দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। তাহলে এই পলাতক, খুনি, চোর, ডাকাতদের গ্রেপ্তার করার জন্য কি কি সংস্কার লাগবে আপনাদের? এখানে কি আইনের সংস্কার প্রয়োজন, নাকি পুলিশ বাহিনীর সংস্কার প্রয়োজন, নাকি এটা আপনাদের এরকম আপনারা বলবেন যে না, ওনাদের গ্রেপ্তার করতে হলে এই পুলিশ বাহিনীকে 2 বছরের জন্য একটা ট্রেনিং দরকার, কমান্ডো ট্রেনিং, বিদেশ থেকে ট্রেনিং করে এনে তারপরে এদেরকে অভিযানে নামাতে হবে, তারপরে গ্রেপ্তার করতে হবে, এরকম? তাহলে এই জায়গায় তো কোনো সংস্কারের প্রয়োজন নাই। তাহলে এই জায়গায় আপনাদের দক্ষতার কি এমন প্রমাণ আপনারা দিতে পারেন নাই? তো এরকম অসংখ্য জায়গা আছে যেগুলোতে এই সরকার পদে পদে ফেইলিওর হয়েছে, ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবার আসেন, শান্ত ভাই খুব চমৎকারভাবে একটা কথা বলেছেন যে এই সরকারের যে ভিতরের একটা হজবরল পরিস্থিতি। এখন আসেন, এই পরিস্থিতি আসলে তৈরি হলো কেন? এটা অনেকেই উদ্ঘাটন করার চেষ্টা করেন না। শুধুমাত্র কি তারাই দায়ী? মানে যারা আজকে অ্যাডভাইজারের চেয়ারে রয়েছেন বা যারা চেয়ারে বসেছেন তারা? আমি মনে করি শুধু তারা না, এদের পিছনে আরো বড় ধরনের একটা কুশীলব কাজ করছেন। যেমন ধরেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তাকে নিয়ে এদেশের রাজনৈতিক মহল বলেন, আপামর জনগণ, আমার মনে হয় কারোই দ্বিমত, ভিন্নমত বা আপত্তি নেই। কিন্তু বাকি যারা রয়েছেন তাদের অধিকাংশকে নিয়ে রাজনৈতিক মহল বলেন, জনগণ বলেন, অনেকেরই আপত্তি রয়েছে। এখন আমি যদি প্রশ্ন করি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার চতুর্দিকে যে সার্কেলটা রয়েছে, এই সার্কেলের মধ্যে কতজন দেশপ্রেমিক আর কতজন আওয়ামী আমলের উচ্ছিষ্টভোগী বা সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি? এই প্রশ্নের উত্তর আমি আশা করি আপনারা সবাই জানেন। উনার চতুর্দিকে স্টিল নাও 80% চেয়ারে আওয়ামী সুবিধাভোগীরা বসা। তাহলে আপনি যাকে নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তার চতুর্দিকে যারা রয়েছে তারাই তো আওয়ামী সুবিধাভোগী। এরা কি আপনার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাকসেস হোক, সফল হোক, সেটা চাইবে? কিছুদিন আগে আপনারা একটা ঘটনা দেখেছেন যে কোটা ফিরিয়ে আনা হয়েছে কাদের জন্য? যারা এই জুলাই আগস্ট বিপ্লবের ভিকটিম, আহত, তাদের জন্য 5% কোটা ফর শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে তাদেরকে 5 ভাগ কোটা সুবিধা দেওয়া হবে। আপনারা কি চিন্তা করেছেন এই কোটা ফিরিয়ে আনার যে ঘটনা, এই ঘটনার পিছনের ইতিহাস কি? এই ঘটনাটা নিয়ে আমরা অনেক স্টাডি করেছি। এই ঘটনাটি ঘটানো হয়েছে ভারতীয় পরিকল্পনায়। আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে? দেখুন, বাংলাদেশের ছাত্র সমাজ তথা এই দেশের জনগণের সবচাইতে বড় অ্যালার্জি যদি বলেন ছিল এই কোটা ব্যবস্থায়। এবং বিগত 2018 সালের যে কোটা আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব তো আমরাই দিয়েছিলাম। আমি, বিপিন নুরুল হক নূর, রাশেদ খান, আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দিয়েছিলাম। এই আন্দোলন করতে গিয়ে আমরা অসংখ্যবার জেলে গেছি, হামলা মামলার শিকার হয়েছি অসংখ্যবার। সেই আন্দোলনের প্রেক্ষাপট থেকেই কিন্তু 2024 সালের এই গণঅভ্যুত্থান, এই বিপ্লব। এই দীর্ঘ লড়াই করতে গিয়ে অসংখ্য ভাই আমাদের শহীদ হয়েছেন। যদি আজকের এই বিপ্লবের কথা বলি, এই গণঅভ্যুত্থানের কথা বলি, ব্যাকগ্রাউন্ড কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকেই। হ্যাঁ, সামগ্রিকভাবে সবগুলো মানে আপনার
ঘটনাই কাজ করেছে এখানে এই আমল এই সরকারের যে বিগত সময়ের ফ্যাসিস্ট আচরণ, গুম খুন গণ সবগুলোই কাজ করেছে, সবগুলোর সম্মিলিত জনগণের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই গণঅভ্যুত্থান। তারপরে মোটা দাগে প্রেক্ষাপট তৈরি করেছে কিন্তু কোটা সংস্কার। তাহলে জনগণের সবচাইতে হিটিং পয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে কোটা। আফটার দ্যাট অর্থাৎ 5ই আগস্টের পরে যে সরকারকে আমরা ক্ষমতার চেয়ারে বসালাম, এই সরকারের উপরে একটা গুরু দায়িত্ব দেশে জনগণ দিয়েছে রাষ্ট্র সংস্কার বা জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। তাহলে এই সরকারের আমলে আপনি যদি সেম ওই কোটা ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেন তাহলে জনগণ খেপে যাবে না? আবার জনগণ বিক্ষুব্ধ হবে, ছাত্র জনতা বিক্ষুব্ধ হবে, বিক্ষুব্ধ হয়ে কি করবে? তারা আবার বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করবে। সেম কাজটি কিন্তু অতীত হয়েছে। আমরা কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাধিকবার বলেছিলাম যে আপনি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেন, আমাদের কোনো আপত্তি নেই। ইভেন যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদেরকে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিকত্ব দেন। প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে যে সকল সুযোগ সুবিধা রয়েছে এবং বাংলাদেশের সর্বোচ্চ যে প্রশাসনিক পদ অর্থাৎ আপনার সচিবের যে সুযোগ সুবিধা এবং বেতন, সেই সমপরিমাণ সুযোগ সুবিধা বেতন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের দেন, কোনো আপত্তি নেই, শুধুমাত্র কোটাটাকে তুলে দেন। তাহলে সেই বিষয়টা থেকে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, থিঙ্ক করি, এই সরকারের আমলে সেই কোটা ব্যবস্থা আবার কিভাবে তারা পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করে, তার মানে এই পুরো মেকানিজমটি ভারতীয় যে কুশীলবরা এদেশে এখনো এই সরকারকে ফেইলিওর করার জন্য সর্বাত্মক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, তাদেরই এটা কাজ। তারা এই কোটা ব্যবস্থা ফ্রি আনার মাধ্যমে এদেশের ছাত্র জনতাকে আবার বিক্ষুব্ধ একটা পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। আই থিঙ্ক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও জানেন না এই যে আহত সহযোদ্ধাদের যে কোটা সুবিধা দেওয়ার একটা বিষয়, আমার ধারণা তিনিও জানেন না। এখানে কিন্তু আমরা সরকারকে বারবার বলেছি যে এটা তো আমাদের চাপে, আমরা যখন প্রতিবাদে সরব হয়েছে আমাদের কারণে বাধ্য হয়েছে, আমাদের কারণে। ভাই এই সরকারকে তো আমরা ওই আন্দোলন করে বাধ্য করে অধিকার আদায়ের জন্য চেয়ারে বসাই নাই। এই সরকারকে চেয়ারে বসিয়েছি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন তারা করবে এবং জনগণের কি কি আকাঙ্ক্ষা তারা সেটা ভালো জানে। আজকে যদি সেই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের মতো যে অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে রক্ত ঝরাতে হবে, আন্দোলন করতে হবে, স্লোগান তুলতে হবে, তাহলে তো এই বিপ্লবের কোনো প্রয়োজন ছিল না। বিপ্লব করে এত মানুষ জীবন দিলেন, শহীদ হলেন, আবারও কি ওই রাজপথে আন্দোলন করে তাদের অধিকার আদায়ের জন্য? সেই জায়গায় তো আমরা যেতে চাই না। তাহলে এই জিনিসটি আমাদের বুঝতে হবে। এখন এই সরকার সফল হোক, এটা আমরা চাই, সবাই চান। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য একটা অ্যাসেট এবং যে ঘটনার মাধ্যমে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছেন, আমি মনে করি তিনি সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা রহমত ছিলেন। কারণ ওই পরিস্থিতিতে তিনি ছাড়া অন্য কেউ রাষ্ট্রীয় প্রধান চেয়ারে বসলে আই থিঙ্ক বাংলাদেশের পরিস্থিতি হয়তোবা মায়ানমার কিংবা অন্য কোনো দেশের মতো হতেও পারতো। তো যাই হোক, তিনি আসছেন, তার উপরে একটা গুরু দায়িত্ব দিয়েছে, তিনি সফল হোক, এটা আমরা চাই। এখন কথা হচ্ছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সফল হোক, কিন্তু দ্যাট ইজ মানে সবচেয়ে বড় কোয়েশ্চেন যেটা, তার সরকার চাই কিনা তারা সফল হোক, এটা একটা বড় প্রশ্ন। জি শান্ত ভাই, এখন শাপলা এবং শাহবাগ একটা বিতর্ক চলছে, এটা নিয়ে আপনার কাছে মন্তব্য জানতে চাই। এটা অপ্রয়োজনীয় বিতর্ক আমার কাছে মনে হয় না একটা, কারণ 2013 সালের সেই শাপলা এবং শাহবাগ সেটা 13 সালের প্রেক্ষাপট। 13 সালে সেই সময় পিনাকি ভট্টাচার্য শাহবাগের পক্ষে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীকালে তিনি গণ অভ্যুত্থানের পরে এই মানুষকে জাগাতে বিশাল ভূমিকা পালন করেছেন। এখন তাকে কি আপনি শাহবাগী বলে ওই কাতারে ফেলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন? সিপিবির ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, আপনার গণসংহতি, এদের তারা শাহবাগী আন্দোলনের সময় গণজাগরণ মঞ্চে তখন যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে তারা দাবিতে সোচ্চার ছিলেন, কিন্তু পরবর্তীকালে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন কিন্তু সামিল ছিলেন। এখন তাদেরকে আপনি যদি গুলিয়ে ফেলেন, আজকে দেখেন এই যে এই ছাত্রদের সংগঠনের মধ্যে হাসনাত তো ছাত্রলীগের নেতা ছিল, সার্জিস ছাত্রলীগের নেতা ছিল, পদধারী নেতা ছিল। এখন সে তো আবার এই যে এখানে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এখন সে রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছে। তা আপনি কি শুধু ওই পরিচয়ের জন্য ওই গণ্ডীভূত করে ফেললে তার বিরুদ্ধে মিছিল নামাবেন? আপনাকে এই দুইটা গুলিয়ে ফেলে এখন যে সংকট যারা তৈরি করছে এটাও ঠিক হচ্ছে না। আবার এই ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন সহ যারা আবার শাহবাগের ধর্ষণের বিরুদ্ধে যে ন্যায়সঙ্গত প্রতিবাদটা করতে গেল, তাদের সঙ্গে আবার সেই শাহবাগী খ্যাত চিহ্নিত কেউ যারা দেখলে অনেকের অ্যালার্জি হয়, তাদেরকে আবার সামনে আনাটা
উচিত হয় নাই, এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। আবার এটাকে কেন্দ্র করে আবার যে পুলিশ আবার তাদের বিরুদ্ধে সরাসরি মামলা দিয়ে এই সরকারকে যারা ক্ষমতায় আনার জন্য ভূমিকা রাখলো, সেখানে ন্যূনতম একটু হলেও তো এদের একটু ভূমিকা আছে এই দলগুলোর, তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলো। এর থেকে কত ভয়াবহ সব ঘটনা অতীতে ঘটেছে, আমরা তো মামলা করতে দেখিনি, আর আজকে এই ছাত্রদের বিরুদ্ধে মামলা করতে হবে। এটাকে কেন্দ্র করে আবার বিভিন্ন দলের মধ্যে যে একে অপরের প্রতি বিভেদ সৃষ্টি হচ্ছে, বিবৃতি পাল্টা বিবৃতি, এইসব হচ্ছে, এটাও কাঙ্ক্ষিত না। আমরা চাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণ অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য কিভাবে সুদৃঢ় হোক সেই দিকে হাঁটতে, বিভেদের দিকে না। জি ফারুক ভাই একই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে শাপলা শাহবাগ যেটি ভাই বললেন, আসলে এটা এই মুহূর্তে আলোচনার প্রাসঙ্গিক বিষয়ে আসলে থাকার কথা ছিল না, কিন্তু কেন জানি মনে হচ্ছে পরিকল্পিতভাবে এই ইস্যুটি আবারও সামনে নিয়ে আসা হচ্ছে। এবং ইতিমধ্যে আমার ভাই সায়ন্ত ভাই যেটি বলেছেন, গতকালকে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে পরিকল্পিতভাবে আসলে ঘটানো হয়েছে। এবং এখানে আই থিঙ্ক এই সরকারের দায়িত্বশীল একজন উপদেষ্টা যে ধরনের মন্তব্য করেছেন, যে ধরনের স্টেটমেন্টগুলো বারবার দিয়ে যাচ্ছেন, তিনি পরিষ্কারভাবে এই বিষয়টিকে উস্কে দিচ্ছেন কিনা এটাও কিন্তু জনমনে ইতিমধ্যে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আজকে শাহবাগে গত দিন যারা মিছিল করেছে, মিছিলের লাইমলাইটে যারা ছিলেন তারা কারা? তারা কিন্তু চিহ্নিত, কিন্তু এরা এই মুহূর্তে কেন আপনার মানে ফ্রন্টে আসলেন? আসলে কি এমনি এমনি চলে আসছেন? আমার তো মনে হয় পরিকল্পিতভাবে তাদেরকে সামনে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে একজন বোধহয় লাকি আক্তার, হ্যাঁ, তারপরে আরো যারা ছিলেন, এদের কেন নিয়ে আসা হচ্ছে? আসলে কি এমনি এমনি না, এর পিছনে গভীর একটি রহস্য রয়েছে তো বটেই। এবং বাংলাদেশে তারা আগামীতে আবারও কোনো একটি পরিকল্পিত এরকম মঞ্চ কিংবা ঘটনা ঘটানোর তাদের ষড়যন্ত্র রয়েছে কিনা এটা ইতিমধ্যে কিন্তু জনগণের সামনে পরিষ্কার। তবে আমার যেটা ধারণা, আসলে তাদের এই অশুভ যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র, এটা আসলে এই দেশের জনগণ, ছাত্র সমাজ কখনোই বাস্তবায়ন হতে দেবে না। কারণ বিগত সময়ে আমরা দেখেছি কিভাবে জনগণের সেন্টিমেন্ট তথা ছাত্র জনতার সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা তাদের সেই অশুভ চিন্তাকে বাস্তবায়নের দিকে এগিয়ে গিয়েছিল। সেই বিষয়গুলো কিন্তু এখন জনগণের সামনে পরিষ্কার। কারণ 2013 সাল আর 2025 সাল কিন্তু কখনোই এক হবে না। 2013 সালের ওই চিন্তাকে আপনি 25 সালে এসে গুলিয়ে ফেলে যদি আসলে সেই মানে জল ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করেন, এটা আসলে কখনোই সফল হতে দেশের জনগণ দেবে না। যাই হোক, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না, সেই ব্যাখ্যা দিতে গেলে আমাদের আজকের আলোচনা ভিন্ন দিকে চলে যাবে। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমাদের বর্তমান এই সরকার এবং এই সরকার দায়িত্বশীল অ্যাডভাইজার যারা, তাদের উচিত ছিল এবং তাদের উপরে যে দায়িত্ব জনগণ অর্পণ করেছে যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণের জন্য বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ রাখা, বাট তারা ফেইলিওর হচ্ছেন, ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, যেটা শান্ত ভাই বলেছেন। আসলে এই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের ঐক্যটা জরুরি। এখন সরকারের দায়িত্বশীল কেউ যদি আমাদের ঐক্যের জায়গায় বাধা হয়ে দাঁড়ায়, আসলে অ্যাবসলিউটলি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।